উনি তো প্রথমে এসছেন, একটা সাধুর কাছে তো কোনো মহিলা আগে থেকে যেতে পারেন না। আচ্ছা আচ্ছা। এবার ইচ্ছাটা তো উনার হয়েছিল, দিয়ে উনি আমার কাছে এসেছিলেন, তবেই তো হয়েছিল, নাহলে তো এখানে বহরমপুরের গঙ্গায় স্নান করে হ্যাঁ দিয়ে সে আশ্রমের গাড়িতে করে ওই সেই শিবকে নিয়ে যাওয়া হয় নিজের বেতনের টাকা থেকে। শিব যখন ওনাকে খেতে দিত এক জায়গায়, হ্যাঁ উনি যে থালায় খেতেন ওই থালাতে আমিও খেতে বসতাম। ওনাকে ভালোবেসেও ফেলেছিলেন আপনি? হ্যাঁ ওইটাই তো ঘটনা, মানে মন দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ সবই। ব্যাপারটা হচ্ছে আমাকে একটা কাজ দেবে বলে ওখানে নিয়ে গেছিলেন, হ্যাঁ তা প্রাইমারি টিচার হিসেবে, এবং থাকা খাওয়া ফ্রি, হ্যাঁ 2-2.5 বেতন দেবে এরকম বলে নিয়ে গেছিলেন। তো ব্যাপারটা হচ্ছে তারপরে আমি যখন গেলাম, তারপরে হঠাৎ করে একদিন আমাকে এসে প্রস্তাব দিলেন। তখন আমি তো উনার শরণাপন্ন, উনি যেটা বলবেন তখন সেটাই তো শুনতে হবে আমায়। তা সেই অনুযায়ী, তাছাড়া আমি আরেকটা জিনিস ভাবলাম যে মাথার উপরে একজন ভালো বট গাছ হিসেবে আমার ছায়া দেবেন আমাকে, যেহেতু একজন সাধু সন্ন্যাসী মানুষ বা প্রভাবশালী একজন ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ একজন মাথার উপরে বেশ ভালো একজন মানুষই আসলেন, তাহলে ঠিকই আছে, আর জীবনে বিয়ে থা করবো না, ওইভাবেই থেকে যাবো। এটা ভেবেই সবকিছু এগোনো হয়েছে। না, ওনারা তো সাধু সন্ন্যাসী মূলত বিয়ে করেন না, তো আপনাকে কি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল? আমাকে বলেছিলেন যে ওখানে একটা ঘর, নতুন বিল্ডিং হচ্ছে ওইদিকে, একটা আমার জন্য স্পেশাল ঘর রাখবেন উনি। মানে বিয়ে শাদী না করেও একটা সামাজিক স্বীকৃতি আর কি, একটা অন্যভাবে রাখবেন উনি, অন্যভাবে লিভিং টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ ওইভাবে রাখবেন, সেবিকা যেটা বলে সেবিকা। মানে আপনি আপনার জীবনটাকে পুরো উৎসর্গ করে দিলেন। একদম একদম একদম। জীবনে আপনি চাইলে অন্য কোনো চাকরির চেষ্টা করতেন বা কোথাও সংসার করতেন, সেগুলো কিছুই আর ভাবলেন না? সেগুলো তখন ভাবিনি। আমার বাবা মাও বলেছিল যে জীবনে যা ঘটে গেছে ওই বাড়িতে যখন সুখ হলো না, আর বিয়ে থা করিস না, তাই বলেছিল। সেই জন্য আমি বিয়ে থার দিকে তখন এগাইনি। হ্যাঁ বিয়ে থা করবো আর তখন মাথায় ঢোকাইনি। তারপর বললাম উনি থাকবেন এরকম মাথার উপরে, ঠিকই আছে। পরে আপনার সঙ্গে কি কোনো ঝামেলা হলো, তারপরে ছাড়ছাড় হয়ে গেল নাকি? ব্যাপারটা হচ্ছে ওই যে ঘটনাটা ঘটেছিল, তারপরে উনার মধ্যে একটা ভীতি কাজ করছিল। সেই ভীতি থেকেই আমাকে সরিয়ে দিয়েছে। যে একজন সাধু সন্ন্যাসী তিনি একজন জীবিকা রাখবেন, এটা সমাজের চোখে, এবার সমাজের চোখে। আর ব্যাপারটা হচ্ছে আপনি বিয়ে করার প্রস্তাব দেননি দিদি? ব্যাপারটা হচ্ছে আমি প্রস্তাব তো দিয়েছি, আমি তো প্রথমে ছাড়ছিলাম না। এবার ব্যাপারটা হচ্ছে উনি ওখানে গেলে উনারও অ্যাক্টিভিটি গুলো অন্যরকম হচ্ছিল, আমারও অন্যরকম হচ্ছিল, যা হয় আর কি। হ্যাঁ এবার সেইগুলো লোকের চোখে সেগুলো লাগছিল আর কি, খারাপ লাগছিল, বা কারোর ভালো লাগছিল, কারোর খারাপ লাগছিল, কেউ বা ভালো মনে নিচ্ছিল, কেউ বা মজা করছিল, ওই অনেক রকম ব্যাপার আছে ওখানে। তো ওখানে সবাই জানাজানি হয়েছিল তো বিষয়টা ওই স্কুলে প্লাস ওই গ্রামটাই, আশেপাশের লোকজন। তা কেউ বা ভালো মনে মেনে নিয়েছিল, না ঠিকই আছে। হ্যাঁ ওই যখন ওনাকে খেতে দিত এক জায়গায়, হ্যাঁ উনি যে থালায় খেতেন ওই থালাতে আমিও খেতে বসতাম, মাসিরা সব রান্নাঘরে দিতেন। তারপর আমি একটা আসনও বানিয়ে দিয়েছিলাম ওনাকে, নিজের হাতে আসন তৈরি করে দিয়েছিলাম। ওনাকে ভালোবেসেও ফেলেছিলেন আপনি? হ্যাঁ ওইটাই তো ঘটনা, মানে মন দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ সবই। এবার ব্যাপারটা হচ্ছে তারপর ওখানে মন্দিরে শিব ছিল না, সেখানে শিব প্রতিষ্ঠা করেছিলাম শিবরাত্রির দিন 2014 সালে। হ্যাঁ 2014 সালে, মানে একেবারে সংসারের মতো আর কি। হ্যাঁ মানে ওই যে চাণকের যে আশ্রম মানে স্কুলটা আছে, ওই স্কুলে শিবের জায়গাটা ফাঁকা ছিল। হ্যাঁ দিয়ে এই গার্লস কলেজের পেছনে, যেখানে মানে বহরমপুরের গার্লস কলেজের পেছনে যেখানে শিব মানে পাথরের যে মূর্তিগুলো তৈরি হয় বা শিবলিঙ্গ তৈরি হয়, ওই শিবরাত্রির দিন আমি নিজে আশ্রমের গাড়ি করে মেয়েদেরকে নিয়ে এসে গঙ্গা স্নান করে, যারা উপবাসী থেকে মানে সবাই উপবাসী যারা ছিল আর কি মেয়েগুলো, তাদেরকে নিয়ে এসে, আমি তো নিজে উপবাস তো ছিলামই, থাকি প্রতি বছর, তা শিবরাত্রির দিন তাদেরকে সবাইকে নিয়ে এসে এখানে বহরমপুরের গঙ্গায় স্নান করে হ্যাঁ দিয়ে এসে আশ্রমের গাড়িতে করে ওই সেই শিবকে নিয়ে যাওয়া হয় নিজের বেতনের টাকা থেকে। শিব কিনে, বেতন নিইনি স্কুলে, সেই বেতনের টাকা থেকে শিব নিয়ে গিয়ে এতটা স্যাক্রিফাইস কেন করেছিলেন দিদি? হ্যাঁ সেই শিব স্যাক্রিফাইস মানে আমিও চাই যে আশ্রমটা স্কুলটা ডেভেলপ হোক, শিবের জায়গাটা ফাঁকা আছে, আমি যদি একটা কিছু মহারাজের নাম উজ্জ্বল হোক, আরো উজ্জ্বল হোক। হ্যাঁ দিয়ে সেই শিবটাকে প্রতিষ্ঠা করেছিলাম, এবং শিব প্রতিষ্ঠা করার সময় ওখানে স্কুলে একজন ব্রাহ্মণ স্টাফ ছিল, তাকে দিয়ে পুজো করিয়েছিলাম। তার নাম হচ্ছে রাহুলকে দিয়ে পুজো করিয়েছিলাম।
দিয়ে যেভাবে শিব প্রতিষ্ঠা করলে যা যা করতে হয় সব করা হয়েছিল, এবং মহারাজকে বলেছিলাম, জানিয়েছিলাম যে আমি এরকম করছি। কেননা শিবের জায়গাটা তো ফাঁকা আছে, মানে গুরু মহারাজের ছবি থাকে এবং আরো মানে রাধা কৃষ্ণের একদিকে থাকে আর একদিকে শিবের থাকে। এবার শিবটা নাই, সেজন্য ওটা আমার মাথায় চিন্তা এলো যে ওটা আমি করব। এবার ভবিষ্যতে আমি না থাকলেও আমার শিব পূজিত হবে ওখানে, মেয়েরা সব পুজো করবে। তো আপনি নিজেও তো একজন ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণের মেয়ে। আপনি ব্রাহ্মণের মেয়ে এবং আপনি নিজে একজন ধর্মপ্রাণ মহিলা, আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে। তো কার্তিক মহারাজ তিনিও একজন ধর্মগুরু মানুষ। তো মানে কি, মানে আপনি তাকে এই সুযোগটা, শারীরিক যে সম্পর্ক হয়েছিল, পরে আপনি গর্ভপাত করিয়েছেন, এই সুযোগটা কি, এই জায়গাটা কিভাবে বলি, এই জায়গাটা উনি তো প্রথমে এসছেন, একটা সাধুর কাছে তো কোনো মহিলা আগে থেকে যেতে পারেন না। আচ্ছা আচ্ছা। এবার ইচ্ছাটা তো উনার হয়েছিল, দিয়ে উনি আমার কাছে এসেছিলেন, তবে তো হয়েছিল, নাহলে তো আর কেউ আগে থেকে কোনো সাধুর কাছে যেতে পারে কি কোনো মেয়ে? হ্যাঁ, সাধারণত মহিলারা যে আগে প্রস্তাব দেন এটা তো শোনা যায় না। তা ব্যাপারটা হচ্ছে এরকম তো শোনা যায় না, তাই না? সাধারণত মহিলা তো আগে যায় না, কোনো মহিলা, পুরুষটাই তো আগে এগিয়ে আসে। আর সবচেয়ে বড় কথা যে সন্ন্যাসী, তাকে তো কেউ ভাবতেই পারবে না এই কথা, তাই না? সন্ন্যাসী মানুষের কথা তো ভাবতেই পারবে না। এমনি আমার আপনার মতো যদি কোনো সাধারণ ছেলে হয় তাও ঠিক আছে, একদমই কোনো মেয়ে প্রস্তাব দিলে দিতেও পারে কোনো ছেলেকে, কিন্তু যারা সন্ন্যাসী তাদেরকে কোনো মেয়ে আগে থেকে একবারই প্রস্তাব দেবে কি? আর তার থেকে বড় কথা, আপনার চোখ মানে ওনাকে নিয়ে একটা শ্রদ্ধাও ছিল আপনার। একদম একদম, একটা শ্রদ্ধেয় ব্যক্তিকে ওইভাবে তো প্রস্তাব দেওয়া যায় না। না না না, কখনোই না। তো ব্যাপারটা হচ্ছে, যাই হোক, উনি যখন আগে থেকে এগিয়ে আসলেন আমি ভাবলাম ঠিকই আছে, মাথার উপরে উনি আছেন, হ্যাঁ সব ঠিক আছে। আপনি গর্ভপাত কেন করিয়ে দিলেন? আপনি তো বাচ্চাটা নিতে পারতেন। আমি তো নেওয়ার ইচ্ছা ছিল, উনি তো ওই নিজের জায়গাটা ধরে রাখার জন্যই তো ওটা করালেন। কারণ সেটা কি জোরপূর্বক নাকি আপনাকে বুঝিয়ে বাজিয়ে? লোকজন জানাজানি হবে, হ্যাঁ, আমার কাছে এসে কান্নাকাটি করে, হ্যাঁ প্রাণ ভিক্ষা দাও এসব বলে। হ্যাঁ, এটা কত মাস পরে? ওই 2 মাস, তখন 2 মাসের মধ্যে। আচ্ছা, আপনি অলরেডি প্রেগনেন্ট 2 মাস আর কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদি, আরেকটা বিষয় শোনা যাচ্ছে আপনি নাকি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির পরিবারের কোনো একজন। হ্যাঁ, এটা একটু বলুন না বিষয়টা। আমরা তো শ্যামাপ্রসাদ মুখার্জি, হ্যাঁ, ওনারই পরিবারের আমরা মানে আত্মীয় আর কি, ওনাদেরই বংশধর আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি ব্রাহ্মণ বাড়ির একজন মেয়ে, শ্যামাপ্রসাদ মুখার্জির পরিবারের একজন কন্যা। তো সেখানে দাঁড়িয়ে বিজেপির অনেক নেতা কর্মী বা আইনজীবী, তাদের দেখা যায় যে তারা আপনাকে একেবারে মানে আপনার থেকে কোনো কথা না শুনেই বা হাইকোর্টে যে আপনাকে দাগিয়ে দিচ্ছে এবং কার্তিক মহারাজকে ক্লিন চিট দিচ্ছে, এই বিষয়টা আপনার খারাপ লাগছে না? আমাকে তো কেউ চেনে না, সত্যি কথা বলতে কি, আমার সম্পর্কে কেউ জানেও না। তাহলে হঠাৎ ভাবে একটা খবর শুনে তিনি যখন শ্রদ্ধার জায়গায়, অনেকের শ্রদ্ধার জায়গায় বসে আছেন, তাহলে তাকেই তো বেশি সেফ গাইড করবেন সবাই, তাই না? তাকেই তো বেশি সবাই ইয়ে করবেন, শ্রদ্ধা করবেন। কিন্তু এখন তো আপনি এক প্রকার অসহায়, বা আপনি অনেক এর মধ্যে মানসিক যন্ত্রণার মধ্যে থেকে এই ঘটনাটা প্রকাশ করেছেন বলছেন। হ্যাঁ, সেখানে তো বাংলার মানুষের তো উচিত আপনার পাশে দাঁড়ানো। মানে এখানে তো তৃণমূল বিজেপির ব্যাপার নেই। না না না, এখানে কোনো পার্টির ব্যাপার নেই তো। এখানে তো আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আপনার জায়গায় সালমা খাতুনও হতে পারতো বা সোমা দাসও হতে পারতো। হ্যাঁ, যে কোনো একটি মেয়ে হতে পারতো। যে কোনো একটি মেয়ে হতে পারতো, আবার কি বলবো, এখানে যে কোনো মানুষই হতে পারতো সেটা। একেবারেই। আপনার মামলা হাইকোর্টে চলছে দিদি, বিচারাধীন বিষয়। এই বিষয় নিয়ে আমরা আর খুব একটা কথা বাড়াবো না। আমরা এগুলো জাস্ট, যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই চলছে, অনেকেই সোশ্যাল মিডিয়াতে লিখছে, প্রশ্ন করছে, আমরা সেগুলোর উত্তরই খোঁজার জন্য আপনাকে ফোন করেছিলাম। এগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে।